হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলু। পর্ব 6। এই যে মিস, শাহরিয়ার ভাই কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারোর কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝল কথাটা তাকেই জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ভিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করল। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগাড়ে নক করেই যাচ্ছে। এজন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। সুন্দর ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিও নি। হবে হয়তো তোমার পার্টির লোক। তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণের ক্লাস নেই? যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল, এই শোন, টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এ কথা বলে সায়ন 1000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে। ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড়মাকে বলল, ও বড়মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমেন চৌধুরী কিছু বলার আগেই তারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিকশাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকে এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। 3টে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে?
স্কুলের গণ্ডি পেরিয়েছে তো। চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানত না সে। এজন্যই কি তার বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না, মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছ, চিলের মতো উড়ে এসে কখন দু চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশিই বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে, আর বুদ্ধিমানরা গোপনে কাজ ছাড়ে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আচরও গায়ে লাগাতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ। সে বাড়িতে ভদ্র, কিন্তু বাইরে আস্ত হয় না। যতটুকু জানি, সে কারোর গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারের কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প অল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক, কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়ল যে সাধের ঘুমটা 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহনাব, তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাব কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখল, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করল। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাব বিদায় নিয়ে চলে গেল। শখ শীতল স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়েই গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চট জলদি উঠে বসল। শীতল ছোট বিধায় বসল শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপর বসলে কেমন যে লাগে, যে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল, হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4 তলার ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটল জারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনও দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসল। ঘাড় ঘুরিয়ে ডানে বাঁয়ের মানুষ দেখল, পাখি দেখল, রাস্তা দেখল, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখল। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামল। ভাড়া তখন শখ দিয়েছে। তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ ঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইনগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখল।
এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে তুলছে দেখে সে আর গেল না। চেনে না, জানে না, আর অনেকেই সাহায্য করছে। সে ছোট মানুষ, গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্টো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে, মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন, আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম যুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপদাদার সঙ্গে মিল রেখে ওনার নাম হয়েছে কামরান। শুরু করছি পর্ব 7। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেজো? বল, জরুরি কিছু? বড়ভাবে বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ একথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমার দুই ছেলে মুখে কুলু পেটে বসে থাকে। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম। সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁসফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোপ না গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা, বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। একগাদা জামা বের করে বিছানার উপরে স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা, বের করে 5টা।
তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে হুঁশ জ্ঞান এখন না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পশরা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো একথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনার মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মনা হলে কিভাবে হবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কী অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলে তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথায় বোকা সিমিন মুখ কাচুমচু করে জানালো, উনিই নিয়ে যাবেন। এরপর তিন যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদেও উতলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে। মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই জাকে গেস্টদের কথা বলতে ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে কিয়ারা রানা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে। রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসল, উনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, উনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি, উনার নাম মুখেও নিবি না। উনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই। কপালই খারাপ বাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কী কী আবিষ্কার করেছে শুদ্ধ ভাই, জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো? সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চালাকাঠের বাড়ি আরও ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে 2টো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে 2 ঘা চালাকাঠের বাড়ি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না।
সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4বারের বেলায় কল তুলে গমগমে সুরে বলে উঠল, শোয়েব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারোর কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব, ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চালাকার দিয়ে দুঘা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কী লাভ হলো? বুঝেই তো ফেলল। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। এ কথা বলে শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে। দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুধু খোঁচা খেয়ে দিন পার করুক।